আমি আপনাকে কথা দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে থেকে আসবেন আমি কাউকে কিছু বলবো না। আমি। তুমি সত্যি ভালো। আমার আভির কপাল করে তোমার মতো বউ পেয়েছে। সুমু মা আমার মাথায় হাত বুলিয়ে। তাহলে মা আমরা আসি। আমি মুচকি হেসে। হুম। সুমু। আমি যাওয়ার আগে সুমু মাকে বললাম, মা, আদি বাবা আপনি আসার পরই অ্যাক্সিডেন্ট করে এখন সে বিছানায়। বলেই চলে আসলাম। আদি বিছানায়? আমি কি করব? অতীতগুলো এত দিন পর আমার জীবনে আবার হানা দিল। আবার আমাকে দুবিধায় ফেলে দিল। আমি কোথায় যাব? কি করব? কিছুই বুঝতে পারছি না। আমি কি আবার ফিরে যাব? ফিরে গিয়ে কি বলবো? এত বছর অভিমান করে কাটিয়ে দিয়েছি। এখন কি করব? বাকি অর্ধেক জীবন কি এইভাবে একা কাটাবো নাকি? আবার জীবন শুরু করব সবাইকে নিয়ে। আমি কিছুই বুঝতে পারছি না। বলেই সুমু কান্না করতে লাগল। গাড়িতে। আস্থা তুমি এখন কি করবে? উনি তো আসলো না। এখন তোমার আর আভির সম্পর্ক? জয়। কিছুই করার নেই। আমি উনাকে জোর করতে পারি না। উনি উনার জায়গাতে ঠিক। এত অপমানে অভিমান হওয়ারই কথা। ক্ষমা না করারই কথা। আর যেহেতু উনি এত বছর অভিমান নিয়ে কাটিয়েছে, সেহেতু এত তাড়াতাড়ি অভিমান ভেঙ্গে সবকিছু ভুলে আসা উনার পক্ষে সম্ভব না। আমরা মানুষ, অনুভূতি আমাদের মধ্যে রয়েছে। আর সেই অনুভূতির অভিমানটা কাটিয়ে উঠতে তার একটু সময় লাগবে। আমি নিজের সম্পর্ক বাঁচাতে উনাকে জোর করতে পারি না। আমি। তাই ঠিক। জয়। আমি আর ডক্টর জয় চুপ করে আছি। ডক্টর জয় গাড়ি চালাচ্ছে। আমাকে বলেছে ঘুমাতে, কিন্তু এখন আমার ঘুম পাচ্ছে না। ভোর হতে চলল। হঠাৎ ডক্টর জয়ের ফোন বেজে উঠল। আস্থা, একটু ফোনটা রিসিভ করতে হবে। হতে পারে কোনো রোগী। জয়। প্লিজ। কোনো সমস্যা নেই আমার। আমি। ডক্টর জয় গাড়ি দাঁড় করিয়ে ফোনটা রিসিভ করল। উনি কথা বলতেই উনার চেহারার রং যেন পাল্টে গেল। উনি বারবার আমাকে আর চোখে দেখছে। কিন্তু কেন জানি আমার বিষয়টা ভালো ঠেকেছে না। ঠিক আছে, আমি ওকে আসছি বলেই ডক্টর জয় ফোনটা কেটে দিল। ডক্টর জয়। কি হলো? আপনাকে খুব চিন্তিত লাগছে মনে হচ্ছে। আমি চিন্তিত হয়ে। আস্থা। মনে রাখবে, বেশি হাইপার হলে বেবির ক্ষতি হতে পারে। জয়। আমি জানি, কিন্তু হঠাৎ আমাকে আপনি এইসব বলছেন কেন? আমি কৌতূহল নিয়ে। আমার সাথে গেলেই দেখতে পারবে বলেই ডক্টর জয় একটা হসপিটালের সামনে এসে গাড়ি দাঁড় করালো। এতক্ষণ প্রায় সকাল 8:30 বাজে। আমি গাড়ি থেকে নামতেই দেখি মা, বাবা, আভি, আয়ুষ, নিহাল ভাইয়া, দাদু আর আরিফ দাঁড়িয়ে আছে। আর সাথে আছে পুলিশ অফিসারও। কিন্তু সবাইকে একসাথে দেখে আমার বিষয়টি ভালো ঠেকল না। কি হলো, সবাই একসাথে এখানে কেন? কি হয়েছে? আমি সন্দেহর দৃষ্টিতে। আস্থা। শান্ত হও। আভি খুব শান্ত গলায়। আরে শান্ত হব মানে? কেন শান্ত হব? আর তুমি এখানে কি করছো? তোমার না কাল রাতে এনগেজমেন্ট ছিল। হবু বউ রাগ করবে তোমার। আমি নিজেও জানি না আমি কি আবোলতাবোল বলছি। আস্থা। চল তোকে নিয়ে যাই। জিসান। বাবা। কোথায় নিয়ে যাবে? আমি অবাক হয়ে।
পরেই মা আর বাবা কিছু না বলেই আমাকে নিয়ে হসপিটালের মর্গে নিয়ে গেল। আমার হাত পা কাঁপছে। মা বাবা, আমাকে মর্গে কেন এনেছ? আমি ভয় ভয় তোকে দেখাতে। মা, আমি মর্গে কি দেখব? আমি ভয়। পরেই বাবা আমার সামনে থেকে একটা লাশের ওপর থেকে কাপড় সরিয়ে দিল। আমি অমনি থপ করে নিচে বসে পড়লাম। আস্থা, নিজেকে সামলাও বলেই পিছন থেকে আভি আমাকে ধরে ফেলল। আভি, কি হয়েছে বাবার? পালিত বাবা। আমি, বাবা কাল রাতে ছাদ থেকে পড়ে গেছে। আভি মাথা নিচু করে। ছাদ থেকে পড়ে গেছে? বাবা কি বাচ্চা নাকি? ছাদ থেকে পড়ে যাবে? আর রাতে কেন উনি ছাদে উঠতে যাবে? আমি আভিকে জোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে চিৎকার করে বলতে লাগলাম, আস্থা, প্লিজ শান্ত হও, বাবা আর নেই। আভি, চুপ, একদম চুপ। তুমি কে বলার আমার বাবা নেই? বাবা, বাবা কই তুমি? তোমার ছোট আস্থাকে রেখেই চলে গেলে। আমি তোমাকে রক্ষা করতে পারলাম না বাবা। আমি আমার কথা রাখতে পারলাম না বাবা। আমায় ক্ষমা করো বাবা। আমাকে ক্ষমা করো। আমি বাবাকে ধরে কাঁদতে কাঁদতে, আস্থা বলেই আভি আমার কাছে আসতে লাগল। একদম ছুবে না আমায়। দূরে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমি রাগে। আভি আর কিছু বলল না, বেরিয়ে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। 1 মাস পর, সেদিন বাবার সাথে আমার আর চৌধুরী বাড়ির সব সম্পর্ক কবরে দিয়ে আসলাম আমি। ওই বাড়ির সবার সম্পর্ক ঠিক করতে করতে আমার নিজের সম্পর্কগুলো আমি হারিয়ে ফেলেছি। আর যার জন্য এইসব সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করল। এখন আমার আর চৌধুরী বাড়ির মধ্যে কোনো সম্পর্ক নেই। সব আমি ভেঙে গুড়িয়ে দিয়েছি। তবুও আজ আবার যাব, কিন্তু কোনো সম্পর্কের দোহাই দিয়ে না, বরং কিছু হিসেব বরাবর করতে। আজ আর নিজের মা হওয়া লুকাব না। একজন মেয়ে হয়ে নিজের বাবার খুনিকে ধরতে যাব। আস্থা, অফিসার এসে পড়েছে। কলি, হুম, আসছি মা বলেই নিচে নেমে আসলাম। আস্থা, তুই শিওর তো তুই যা করতে চাইছিস তা ঠিক? কলি মাথায় হাত বুলিয়ে, চিন্তা করো না মা, আমি এখন ওই বাড়ির বউ না, আমার বাবার মেয়ে হয়ে যাচ্ছি। আমি কঠোর কণ্ঠে, আস্থা চলো। জয়। পরেই আমি, ডক্টর জয়, অফিসার আর সাথে কিছু পুলিশ বেরিয়ে পড়লাম চৌধুরী বাড়ির উদ্দেশ্য। আস্থাকে আভির প্ল্যান সম্পর্কে জানিয়ে দেই। জিসান, না, ভুলেও না। রাইসা কত ভয়ঙ্কর দেখেছ না? ও কি করে আশুর পালিত বাবাকে মেরে ফেলল। এখন যদি ও আমার আশুকেও মেরে ফেলে। কলি ভয় ভয়। কিন্তু আশুর মনে যে আভির জন্য ঘৃণা সৃষ্টি হচ্ছে তা? জিসান চিন্তিত হয়ে, হচ্ছে যখন হতে দাও। আমি চাই আস্থা আরও ঘৃণা করুক আভিকে। ওদের মধ্যে যত ঘৃণা থাকবে, আভি আর আস্থা তত দূরে থাকবে। কলি, তুমি কি কোনোভাবে আভি আর আস্থাকে আলাদা করতে চাও? জিসান অবাক হয়ে, হ্যাঁ, আমি চাই আভি আর আস্থা আলাদা হোক। আস্থা যত আভির কাছে থাকবে তত ওর কষ্ট বাড়বে। কলি, কলি, আমি তোমার চিন্তা বুঝতে পারছি, কিন্তু আভি আর আস্থাকে আলাদা করার তো কোনো দরকার নেই। জিসান কলিকে বুঝাতে বুঝাতে, আমি তোমাকে আগেও বলেছি যদি একটা সুযোগও আমি পাই ওদের আলাদা করার, আমি তা হাতছাড়া করব না।
আর তুমিও বলেছ যদি কখনো এমন মনে হয় আভির সাথে আস্থা সুরক্ষিত না তাহলে তুমি আমার সাথেই থাকবে। মনে আছে, কলি? হ্যাঁ, মনে আছে। আমি সত্যিই তখন তোমার সাথেই থাকব। জিসান। গাড়িতে। আমি জোর করে বাবার ডেথটাকে ইনভেস্টিগেশন করাচ্ছি। আমি জানি বাবার মৃত্যু কখনোই একটা অ্যাক্সিডেন্ট হতে পারে না, কিন্তু এতে বাদ সাধে আভি। আভি অনেকবার চেষ্টা করেছে আমি যেন বাবার মৃত্যু নিয়ে ঘাটাঘাটি না করি, ওইটা নাকি একটা অ্যাক্সিডেন্ট। আর এইটাই আমাকে মেনে নিতে হবে। কিন্তু বাবার মারা যাওয়াটা আমার কাছে মোটেও একটা অ্যাক্সিডেন্ট মনে হয় না। তার উপর এখন আভির আমাকে সাপোর্ট দেওয়ার কথা, কিন্তু ও তাও দিচ্ছে না। আজ আমার আভিকে অনেক প্রয়োজন, কিন্তু আভি নেই আমার পাশে। অবশ্য ওকে আমার পাশে চাওয়াই ভুল। এখন তো ও তুলির সাথে থাকবে, কিন্তু আমিও দেখি কতক্ষণ তুমি ওই তুলিকে বাঁচাতে পারো। আমার কাছে তুলির বিরুদ্ধে প্রমাণ আছে, সেদিন তুলি বাবার বিল্ডিংয়ে গিয়েছিল। আর তুলির সাথে বাবার মৃত্যুর সম্পর্ক আছে। তা একবার তুলিকে ধরলেই আসল সত্য বের হবে। চৌধুরী বাড়িতে। আস্থা? আস্থা কি প্রেগনেন্ট? আভি অবাক হয়ে। কি হলো মিস্টার আভি? খুব অবাক হলেন মনে হচ্ছে। আমি? তুমি প্রেগনেন্ট? আভি খুশি হয়ে বলতে পারেন, আপনার ওই খেলার একটা গুটি আমার পেটে। আমি কঠিন গলায়, আস্থা এইসব কি বলছো তুমি? এইটা আমার বাচ্চা। আভি আমার দিকে হাত বাড়িয়ে। আমি আভির হাত হেঁচকা দিয়ে সরিয়ে। শুনে খারাপ লাগলেও সত্যিই, এইটা শুধু আমার বাচ্চা। ভুলেও একে নিজের খেলায় বাঁধতে যাবেন না। মি আভি চৌধুরী। আস্থা খুব ভালো করেই আমায় ঘৃণা করতে শুরু করেছে। আমাকে একটি বারও বলল না যে ও মা হতে চলেছে আর আমি বাবা। আস্থা, আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। তোমাকে বাবার ইনভেস্টিগেশন করতে মানা করেছি কারণ এতে রাইসা জেনে যাবে তুমি সেই মেয়ে রাইসা যাকে মারতে গিয়েও মারতে পারেনি বাবার জন্য। ওই দিন রাইসা বাবার কাছে গিয়েছিল শুধু এইটা জানতে যে তুমি কোথায়। যখন বাবা বলার জন্য মানা করে দেয়, তখন ও বাবাকে মারার হুমকি দেয়। বাবার যখন বলে না তখন তাকে ছাদ থেকে ফেলে দেয়। আর রাইসার সাথে ছিল সেই কেয়ারটেকার। দুজনে মিলে বাবাকে হত্যা করেছে। কিন্তু এখন সেই কেয়ারটেকার মিসিং, ওকে খোঁজার চেষ্টাই করছি আমি। কিন্তু তুমি ইচ্ছে করে নেমে পড়লে বাবার খুনিকে ধরতে। বাবা তোমাকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দিল, আর সেই তুমি এখন রাইসার কাছে ইচ্ছে করে ধরা দিচ্ছ। আর শুধুমাত্র তোমার এই স্বভাবের জন্য আমি তোমার কাছে সবকিছু লুকালাম, নিজের জন্য ঘৃণা জাগালাম। আর সেই তুমি বারবার রাইসার কাছে ইচ্ছে করে ধরা দেও। আমি যত চাই রাইসা থেকে তোমাকে দূরে রাখতে, তুমি তত রাইসার কাছে চলে আসো। আভি আস্থার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। মিস্টার আভি চৌধুরী, আপনার হবু স্ত্রীকে ডাকুন। আমি। ততক্ষণে বাড়ির সবাই এসে পড়েছে। আরশি ভাবি বলেই আমাকে জড়িয়ে ধরতে যাবে, তখনই আয়ুষ ওকে মানা করে। দাদু আর আরিফও চুপ করে আছে। সবাই বুঝতে পেরেছে আমি সবার উপর ক্ষিপ্ত, আর তা না হলে মা হবার ব্যাপার কাউকে জানালাম না কেন? ওকে কেন ডাকব? আভি ভ্রু কুঁচকে। আপনার প্রেমিকা আমার বাবার হত্যাকারী। আমি? তুলি আস্থার বাবার হত্যাকারী? ইন্টারেস্টিং ব্যাপার। কে আস্থার বাবা? রাইসা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে। কি যা তা বলছো? তুলি কেন তোমার বাবাকে মারতে যাবে? অফিসার ওকে নিয়ে যান। আভি তাড়া দিয়ে
আস্থা প্লিজ যাও, আর কিছুদিন পর তুমি সব জানতে পারবে। আভি মনে মনে, কেন যাব আমি? তোমার প্রেমিকা আমার বাবাকে মেরেছে। আমি, কোনো প্রমাণ আছে? আভি, সিসিটিভি ফুটেজ। 1 মাস আগে যেই দিন আমার বাবা খুন হয় আপনার প্রেমিকা সেখানে গিয়েছিল। আর কোনো না কোনোভাবে আমার মৃত্যুর সাথে আপনার প্রেমিকার হাত আছে। আমি আভির সামনে দাঁড়িয়ে ওর চোখে চোখ রেখে, 1 মাস আগে? বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ? তার মানে এই মেয়ে কোনোভাবে সেই মেয়ে তো না যাকে আমি খুঁজছি? রাইসা মনে মনে, একটা সিসিটিভি ফুটেজ কোনোভাবেই প্রমাণ করতে পারে না যে তুলি খুনি। জাস্ট গেট আউট। আভি চিৎকার করে, একদম চিৎকার করবে না। তুলিকে নিচে ডাকো, না হলে তুলিকে পুলিশ দিয়ে নিচে টেনে নিয়ে আসব। আমি, তোমার সাহস তো কম না। আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমারই হবু বউকে টেনে আনবে বলবো? আভি দাঁত চেপে চেপে, অফিসার, আপনি আপনার কাজ করুন। আমি আভির দিকে তাকিয়ে, পরেই অফিসার গেল তুলিকে নিয়ে, আর সাথে গেল মহিলা পুলিশ। আস্থা বেশি বেশি করে ফেলছ। আভি রাগে, তোমার এই 2 দিনের প্রেমিকার জন্য কষ্ট হচ্ছে। আর উনি আমার বাবা ছিল, যদিও পালিত বাবা, কিন্তু উনাকে বুঝার পর থেকেই বাবা বলে জেনে এসেছি। তুমি কিছুতেই তোমার প্রেমিকাকে বাঁচাতে পারবে না। এই কথা বলতেই আভি আমার গালে একটা চড় মেরে বসল। আমি গালে হাত দিকে অবাক হয়ে আভির দিকে তাকিয়ে আছি। আভি আজ তুলির জন্য আমার গায়ে হাত তুলল। পরেই আমার বাহু ধরে টেনে নিয়ে, তোকে বলছি না চুপ করতে? কথা কানে যায় না তোর? চুপ, একদম চুপ, এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আভি রাগে, আমি যাব না। আমিও রাগে। আস্থা, রাইসা এখানেই আছে, আর তুমি নিজের মুখে বলে দিলে ওকে সব। এখন তো তোমাকে ছাড়বে না। শেষ, আমার সব প্ল্যান শেষ। আভি মনে মনে, সবগুলো ইডিয়েট। তার মানে কলি আর জিসানের মেয়ে আস্থা। বাহ, মেঘ না চাইতেন জল। ভালো। বলেই রাইসা নিজের রুমে চলে গেল। আভি যেন কাকে ফোন দিল। কিছুক্ষণ পর পুলিশ অফিসার যখন তুলিকে নিয়ে যাবে তখনই উনার ফোনে ফোন আসে। আর সাথে সাথেই অফিসার তুলিকে ছেড়ে দিল। তুলি গিয়ে আভিকে জড়িয়ে ধরে নেকা কান্না করতে শুরু করে দিল। অফিসার, আপনি ওকে ছেড়ে দিলেন কেন? আমি অবাক হয়ে, আমার স্যার ফোন দিয়েছে, বলেছে এইটা অ্যাক্সিডেন্ট কেস, এইটা নিয়ে যাতে আর ঘাটাঘাটি না করি। সরি মিস আস্থা, আমরা আর কিছু করতে পারবো না। বলেই পুলিশগুলো চলে গেল। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? দেখছো না আমার হবু স্ত্রী তোমাকে সহ্য করতে পারছে না? আভি বিরক্ত হয়ে। আমি পাগলের মতো হাসতে শুরু করলাম। আভি, আমার বাবা তখন মরেনি, এখন মারা গেছে। তুমি মেরেছ আজ নিজের হাতে তার হত্যাকারীকে বাঁচিয়ে। আর সাথে সাথে আমাদের সম্পর্ক যেটুকু বেঁচে ছিল তাই মেরে ফেলেছ তুমি। আভি, একটা কথা রাখবে আমার, তোমার বেনিফিট স্ত্রী হিসেবে। আমি মারা গেলে আমার লাশও দেখবে না। বলেই ডক্টর জয়কে নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসলাম। আস্থা, আভি করুণ স্বরে, আপনি এই জন্য আমাকে ওই বিল্ডিংয়ে যেতে বলেছিলেন, যাতে আপনি খুন করলে দোষ আমার উপর চাপে? তুলি রেগে, তোমার আর কোনো উপায় আছে আমার কথা শোনা ছাড়া? রাইসা নিজের রুমের সোফায় বসে বসে, আপনি
আপনার কারণে আভি আমাকে সন্দেহ করেছে। আমি তো ওকে বলেছি আমি এক ফ্রেন্ডের বাড়ি গিয়েছিলাম। পরে একটু শান্ত হয়েছে। তুলি হা হা শয়তানি হাসি দিয়ে। তোমার কি মনে হয় আভি এতটাই বোকা? আভি ইচ্ছে করে আস্থাকে এই বাড়ি থেকে দূরে রেখেছে যাতে আস্থা আমার নজর থেকে দূরে থাকে। আর আমি যাতে টের না পাই আস্থা কলি আর জিসানের মেয়ে। রাইসা। কি আস্থা কলি আর জিসানের মেয়ে? কিন্তু কলি আর জিসান তো রাইসাকে দত্তক নিয়েছে। ঈশানী। রাইসা ওর হাতের কাছে থাকা পানির গ্লাস ঈশানীর কপাল বরাবর ছুঁড়ে মারে। আর তা গিয়ে সোজা ঈশানীর মাথায় লাগে। আহহ! আমাকে কেন মারলে? ঈশানী কপালে হাত দিয়ে। তুই আমাকে আগে বলিসনি কেন? কলি আর জিসান আস্থাকে দত্তক নিয়েছে। রাইসা ভয়ানকভাবে। আমি ভেবেছিলাম এইটা একটা সাধারণ ব্যাপার। ঈশানী অবাক হয়ে। তোমাকে এই বাড়িতে বিয়ে করিয়ে এনেছি যাতে তুমি আমাকে সব খবর দাও। সাধারণ কি না অসাধারণ তা আমি ঠিক করব। রাইসা। ঈশানী চুপ করে আছে। এখানে না দাঁড়িয়ে বেরিয়ে যাও। রাইসা। পরেই ঈশানী বেরিয়ে গেল। তোমাকে তুলি কি আলাদা ইনভিটেশন দিতে হবে? দূর হও আমার চোখের সামনে থেকে। রাইসা। পরেই তুলিও বেরিয়ে গেল। সেদিন যখন আভিকে ফলো করলাম তখনই জানতে পারলাম কলি আর জিসানের মেয়ে জীবিত। আর সে মেয়েকে একমাত্র ওই লোকটা, পালিত বাবা আর আভি জানে। কিন্তু আভি কিছুতেই বলবে না। তাই ওই লোকটার কাছে গেলাম। ওই লোকটা মরে গেল কিন্তু কিছু বলে গেল না। থাক সমস্যা নেই এখন তো আমি জানি আস্থা সেই মেয়ে। বলেই রাইসা শয়তানি হাসি দিল। রুমে এসে আভি কাউকে ফোন দিল। আমাকে আর কতদিন অপেক্ষা করতে হবে? আভি ফোনে। স্যার, আমরা যথাসম্ভব চেষ্টা করছি। কিন্তু রাইসা অনেক চালাক। ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা কঠিন। একটু সময় লাগবে। সময়ই আমার কাছে নেই। যা করার তাড়াতাড়ি করো। বলেই আভি ফোনটা কেটে দিল। রাইসা জেনে গেছে আস্থার কথা এখন কি হবে? জিসান আঙ্কেল তো আস্থাকে প্রোটেক্ট করবে বলেছে। তবুও রাইসাকে ধরা না পর্যন্ত কিছু করা সম্ভব না। আভি চিন্তায় মাথায় হাত দিয়ে বসে আছে। কয়েক মাস পর। আজ কয়েকদিন হলো আমার বাচ্চা 9 মাসে পা দিল। এখন হাঁটা চলা খুব কষ্ট হয়ে উঠছে। ডক্টর বলেছেন যমজ বাচ্চা। আর বাচ্চাগুলোর গ্রোথ খুব ভালো হয়েছে। তবে তাদের জন্য আমি একটুতেই ক্লান্ত হয়ে যাই। এতদিন বাড়ির বাহিরেই যাইনি। যা চেক আপ করার বাসায় করা হয়েছে। আজ ডেলিভারির কথা আর বাকি কিছু চেক আপ করার জন্য এসেছি। সাথে মা বাবা, দুজন বডিগার্ড আর হসপিটালে তো ডক্টর জয় আছেই। আভি রাইসার বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় হয়ে গেছে। এখন শুধু ওকে ধরার পালা। কিন্তু ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে ও বড় কিছু করার প্ল্যানিং করছে। নিহাল, তুই আর আয়ুষকে খুঁজে বের কর আমি আস্থার কাছে যাচ্ছি। যা করার আজই কর কিছু দিন পরেই আস্থার ডেলিভারি। আমি আর তর সইতে পারছি না। ও আজ হসপিটালে যাবে। সাথে তুলিকেও নিয়ে যাচ্ছি যাতে ও পালাতে না পারে। আভি। ঠিক আছে। ভাই ভাবির খেয়াল রাখিস। আয়ুষ আভির কাঁধে হাত রেখে। হুম। তোরাও। বলেই আভি বেরিয়ে গেল সাথে তুলিকেও নিয়ে গেল। আমি চেক আপ করিয়ে নিচে নামলাম বাসায় যাব বলে। বাবা ফোন দিয়ে ড্রাইভারকে গাড়ি আনতে বলেছে।
আমি, মা আর বাবা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। তখনই দেখি আভি আর তুলি। কেমন আছো আস্থা? তুলি: কেমন আছি তা তোমাকে প্রয়োজন মনে করছি না বলার। আমি বিরক্ত হয়ে: আমি আর আভি বিয়ে করে ফেলেছি। তুলি: তো? আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে: আমি এখন প্রেগনেন্ট। তুলি: কংগ্রাচুলেশনস। তো? আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে: তোমার কিছু ফিল হচ্ছে না? তুলি অবাক হয়ে: আমি তুলি সামনে দাঁড়িয়ে: কি ফিল করাতে চাও? আমার মধ্যে কোনো অনুভূতি থাকলে তো অনুভব করব। আমি আর তুলি দাঁড়িয়ে তর্ক করছি। আভি গেছে মা আর বাবার সাথে কথা বলতে, ততক্ষণে একটা গাড়িতে কয়েকটা গুন্ডা এসে আমাকে আর তুলিকে ধরে ফেলল। ওরা নাকি পাশের ব্যাংক লুট করে এসেছে। পিছনে পুলিশ ধাওয়া করছে। এর থেকে বাঁচার জন্য আমাকে আর তুলিকে ধরেছে, যাতে আমাদের বন্দি করে পুলিশের হাত থেকে বাঁচাতে পারে। তুলি চিৎকার করে উঠল। আমি অবাক। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। এই ছাড় ওদের। আভি, আস্থা, কলি যেতে নিলেই জিসান আটকে। এই কেউ আসলেই। এদের মেরে ফেলব। এই বডিগার্ড পিছনে যা, আর এই হিরো পিছনে যা। গুন্ডাগুলো। কিন্তু বডিগার্ডগুলো কথা না শুনে আমাদের বাঁচানোর জন্য এগুতেই ওদের উপর গুলি করে দিল। যাবি কিনা পিছনে বল? গুন্ডা: দেখ, ভালোয় ভালোয় ওদের ছেড়ে দে। আভি রেগে: তোর খুব চিন্তা ওদের নিয়ে, তাই না? এক কাজ কর, তোকে একটা অপশন দেই। এদের মধ্যে যে কোনো একজনকে আমি ছেড়ে দিব, আর সে যে হবে তা তুই সিদ্ধান্ত নিবি। গুন্ডা: ছাড় বলছি, ওদের না হলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আমার দুইজনকেই চাই। বলেই আভি এগুতে নিলেই ওরা তুলির গলায় চাকু দিয়ে আঁচড় মারে। আহহ! তুলি: আভি, আভি যেও না। ওরা আস্থাকে কিছু করে ফেললে। জিসান: কিন্তু আঙ্কেল কিছু না করলেও ওরা ক্ষতি করে ফেলবে। আভি রাগে: আপনার আমার মেয়েটাকে ছেড়ে দিন। কলি কান্না করতে করতে: আমি তো বলছি, যেই ছেলে যাকে ছাড়তে বলবে আমি তাকেই ছাড়ব। গুন্ডা: সত্যিই আমি যাকে বলবো তাকেই ছাড়বি? আভি: হুম। বলেই দেখ। গুন্ডা: আস্থাকে ছেড়ে দে। আমি চাই আস্থাকে ছাড়। আভি: আস্থাকে? গুন্ডা: এই যে আমি। আভি, তুমি তুলিকে বাঁচাতে আমার নাম নিয়েছ, তাই না? আমি জানি, কিন্তু অন্তত আমার বাচ্চাগুলোর কথা ভাবতে। আমি হতাশ চোখের পলক ফেলে। গুন্ডা মুচকি হাসি দিয়ে: সরি বসো। তুই এই মেয়েকে বেছে নিয়েছিস, তার মানে এই মেয়ে অনেক স্পেশাল। আমাদের বাঁচার জন্য এই মেয়েই লাগবে। বলেই তুলিকে আভির কাছে ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে তুলে নিয়ে গেল। আভি: আমি জানতাম তুমি আমাকে বাঁচাতে আস্থার নাম নিয়েছ। তুলি আভিকে জড়িয়ে ধরে: কি তুমি তুলিকে বাঁচাতে আস্থার নাম নিয়েছ যাতে ওরা ওকে নিয়ে চলে যায়? এত জঘন্য তুমি আভি? কলি কাঁদতে কাঁদতে: আভি হেঁচকা মেরে তুলিকে সরিয়ে যা বলার পরে বলেন। এখন আস্থাকে বাঁচাতে হবে বলেই আভি যেতে নিল। ততক্ষণে গুন্ডাদের গাড়ি কিছু দূর যেতেই গাড়ি ব্রেক ফেল করে উল্টে গেল। রক্তাক্ত অবস্থায় পড়ে আছি। মুখের বিভিন্ন জায়গাতে জ্বালা করছে, হয়তো কেটে গেছে। পেটে ধীরে ধীরে প্রচণ্ড ব্যথা করতে শুরু করছে। যথাসম্ভব বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করছি। পেটে তেমন লাগেনি,
কিন্তু মাথায় মনে হয় কেউ বোম মেরে দিয়েছে। খুব ব্যথা করছে মাথা, আর খুব নিঃশক্তি হয়ে যাচ্ছে শরীরটা। শুধু মনের জোরে টিকে আছি। আর তা আসছে আমার বাচ্চাগুলো থেকে। খোদা ওদের পৃথিবীতে আনার পর যেন আমাকে নেয়, শুধু এই দোয়াটুকু করছি। তবে আমি এইটুকু বুঝতে পারছি আমার দিন শেষ। খুব কষ্ট হচ্ছে আমার, কিন্তু তার থেকে বেশি ভয় হচ্ছে। সবার কথাগুলো শুনে যা বুঝলাম, গুন্ডাগুলো সেখানেই মারা গেছে, শুধু আমিই বেঁচে আছি। ওই যে বলে রাখে আল্লাহ মারে কে, কে জানতো ওই ভয়ানক অ্যাক্সিডেন্টে কি করে বেঁচে থাকব। হয়তো যতক্ষণ পর্যন্ত বাচ্চাগুলো আসছে ততক্ষণ পর্যন্ত আমি এই পৃথিবীর অতিথি। আমি আমাকে কোলে করে নিয়ে অ্যাক্সিডেন্ট স্পট থেকে হসপিটালে নিয়ে গেল। হসপিটাল কাছেই হওয়ায় ভালোই হয়েছে। কিন্তু যখন আভি আমাকে কোলে করে নিয়ে যাচ্ছিল, আমি ওর চোখে আবার সেই হারানোর ভয় দেখতে পেলাম। আমাকে হারানোর ভয় নাকি বাচ্চাদের, আর নাকি আমাদের সবারই। কিন্তু ও কেন ভয় পাবে? ওর সাথে তুলির বিয়ে হয়েছে, ওদের বাচ্চাও হবে। আমার আর আমার বাচ্চাদের কি দরকার ওর? নাকি বেনিফিট স্ত্রী বলে দয়া দেখাচ্ছে? কিন্তু শেষ মুহূর্ত ভালোবাসার মানুষের সাথে থাকার সুখই আলাদা। আভি, আমি আস্তে আস্তে। চুপ, বেশি কথা বলো তুমি। আভি কাঁদতে কাঁদতে আমাকে নিয়ে হসপিটালে দৌড়াচ্ছে। তুমি কাঁদছ কেন? আমি ওর গালে হাত রেখে, এখন কি তোমার কথা বলাটা খুব জরুরি? আভি কাঁদতে কাঁদতে, আভি, একটা কথা রাখবে? আমি কাঁদতে কাঁদতে, তুমি সুস্থ হয়ে উঠো, সব কথা রাখব। আভি, আমার বাচ্চাদের কখনো আমার চেহারা দেখিও না। ওদের কখনো বলবে না আমি কেমন ছিলাম। আমি মুচকি হেসে, আভি আমাকে হসপিটালের বেডে শুয়ে, মানে? অবাক হয়ে, মানে ওদের কখনো বলবে না আমি কেমন ছিলাম, দেখতে কেমন ছিলাম? ওরা জানলে ওদের আমার জন্য আফসোস হবে। আমি চাই না আমার বাচ্চা আফসোস করুক, যেমন সব সময় আমি করতাম। আফসোস খুব খারাপ, মানুষকে সব সময় নিরাশ করে তোলে। আর আমি মারা গেলে আমার বাচ্চারা কখনোই যাতে আমাকে নিরাশ হয়ে মনে না করে। এর চেয়ে ভালো যাতে ওরা আমার সম্পর্কে না জানে। আমি হাসি মুখে, কি যা তা বলছো? তুমি মারা যাবে মানে? তুমি কিছুতেই মরবে না। এখনো অনেক কিছু আছে আমরা একসাথে করব। আমাদের সন্তানের খেয়াল রাখব একসাথে। আমি ওদের একা সামলাতে পারব না। তুমি না থাকলে ওরা বেপরোয়া হয়ে উঠবে। আভি আমার হাত ধরে কাঁদতে কাঁদতে। আমি এখনো হাসছি। ওর কথাগুলো যেন আমার অনুভূতিগুলোকে নাড়া দিতে পারছে না। এখনো আভির করা বিশ্বাসঘাতকতা ভুলতে পারছি না। ডক্টর জয় আমাকে নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকল। কিন্তু আভি সেই আগের মতো কান্না করছে। আমার জ্ঞান থাকার সময় ডক্টর জয়কে রিকোয়েস্ট করেছি সে যেন আমার বাচ্চাদের বাঁচায়। উনিও কাঁদতে কাঁদতে আমাকে প্রমিজ করে আমার বাচ্চাদের বাঁচাবেন। আমিও হাসি মুখে পৃথিবীকে বিদায় জানানোর জন্য চোখ বুজে নিলাম। চোখ বুঝতেই আভির সেই হাসি মাখা মুখ দেখলাম। কি হাস্যকর না? ওই বিশ্বাসঘাতকের চেহারাই মৃত্যুর সময় দেখলাম। অপারেশন থিয়েটারের বাহিরে কলি কান্না করছে। জিসানও কলির কান্না থামানোর বদলে নিজে কান্না করছে। আভি তখনই কাউকে ফোন দিল। নিহাল, তুলি, ঈশানী আর রাইসাকে যেখান থেকে পারিস ধরে নিয়ে আয়। আভি রক্তচক্ষু দিয়ে, আভি,
আস্থা কেমন আছে? নিহাল কৌতূহল হয়ে। তোকে যেটুকু করতে বলছি কর। আভি রাগে। আচ্ছা বলেই নিহাল ফোন কেটে দিল। আভি অপারেশন থিয়েটারের দিকে তাকিয়ে। আস্থা, চলো একসাথে এই যুদ্ধ করি আর জিতে আসি আমাদের সন্তানের জন্য। বলেই আভি চোখ মুখ মুছে রাইসার কাছে চলে গেল। অন্ধকার রুমে। আভি, এখন কি করবে? আস্থা তো আর নেই। আমি আমার বদলা নিতে পেরেছি, এখন মেরে ফেলো, আমার কোনো দুঃখ নেই। রাইসা পাগলের মতো হাসতে হাসতে। তার মানে ওই গুন্ডাগুলো তোমার ছিল? আভি শান্ত গলায়। হ্যাঁ, ওই গুন্ডাগুলো আমার পাঠানো ছিল। ব্যাংক লুট তো একটা বাহানা ছিল, যাতে ওর মার্ডার ধামাচাপা দেয়া যায়। ঠিক যেমন ওই ড্রাইভার জানত না কে মরবে, আর ওই চোর জানত না ও মারা যাবে, ঠিক তেমন ওই গুন্ডাগুলোও জানত না যখন ওরা গাড়ি স্টার্ট দিবে তখন গাড়ি ব্রেক ফেল করবে আর ওরাও মারা যাবে, আর সাথে আস্থাও। আর কেউ বুঝতেও পারবে না এইটা একটা মার্ডার। সবাই ভাববে অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি যদি আস্থার জায়গাতে তুলিকেও বেছে নিতে মরতো আস্থাই। কিন্তু এত নাটক কেন জানো? কারণ বেচারা আস্থা মরার আগেও জানতে পারল না তুমি ওকে বাঁচানোর জন্য এইসব করেছ। ও তো মরতে মরতেও তোমাকে ভুল বুঝে গেল। বলেই হা হা করে হাসতে শুরু করল রাইসা। বলা শেষ হয়ে গেছে তোমার? আভি শান্ত। মানে? রাইসা অবাক হয়ে। আয়ুষ রেকর্ড হয়েছে? আভি, জি ভাই, সব রেকর্ড হয়েছে। আয়ুষ ঈশানীর দিকে তাকিয়ে। ঈশানী অন্যদিকে মুখ ফিরিয়ে। এই রেকর্ডার দিয়ে কি হবে? রাইসা চিন্তিত হয়ে। তোমাকে জেলের ভাত খাওয়ানো হবে। নিহাল। রাইসা আবার হাসতে শুরু করল। কি আমাকে? জেলের ভাত? পারবে না। আমাকে আটকাতে পারবে না তোমরা। আমি ঠিক ছাড়া পেয়ে যাব। রাইসা, কি বলছে তোমাকে জেলে দিব? আভি অনুভূতিহীন চোখে। মানে? রাইসা কিছুটা ভয় পেয়ে। মানে? আভি দাঁড়িয়ে। মানে তোমাকে আমি নিজের হাতে মারব। তোমার বিরুদ্ধে এখন সব প্রমাণ আমার হাতে। তুমি যে আস্থার পালিত বাবাকে মেরেছ, তোমার সাথে যে কেয়ারটেকার ছিল সে এখন আমাদের হাতেই, আর সে তোমার মার্ডারের ভিডিও করেছে। শুধুমাত্র ওই ভিডিওটার জন্য এতদিন চুপ করেছিলাম, কিন্তু এখন এত প্রমাণ পেয়েও তোমাকে পুলিশে দিব না, কারণ তোকে আমি নিজের হাতে মারব। আভি নিজের রক্ত চক্ষু দিয়ে তাকিয়ে। আভি। নিহাল অবাক হয়ে। ভাই। আয়ুষ অবাক হয়ে। কি তোরা এত অবাক হচ্ছিস কেন? তুই জানিস আমি ভেবেছিলাম আমি ওকে আইন অনুযায়ী শাস্তি দিব। এই জন্য কি না করছি আমি? আস্থার মনের নিজের জন্য ঘৃণা বাড়িয়ে দিলাম, ওর সামনে তুলিকে আপন করার নাটক করলাম, ওকে এত কষ্ট দিলাম যে ও আমাকে বাবা হবার এত বড় খুশির খবর আমাকে দিল না। ওই মেয়েকে বাঁচাতে আমি এত কিছু করলাম, আর আজ মেয়েটাকে শেষ পর্যন্ত বাঁচাতে পারলাম না। আর সবচেয়ে বড় কথা কি জানিস? ও এখনো ভাবছে যাকে ও এত ভালোবাসে সেই ওর মৃত্যুর সাথে লড়াই করার কারণ। যখন ওর আমাকে দরকার ছিল আমি কিছু করতে পারিনি, ওর সাথে থাকতে পারিনি, শুধুমাত্র রাইসার জন্য। আভির চোখ থেকে পানি পড়ছে, আর সেই চোখেই বেরিয়ে আসছে বদলা নেওয়ার নেশা। আভি, তুই যা করেছিস সবই তো আস্থার জন্য, আর তোর পরিবারের জন্য। নিহাল আভির কাঁধে হাত রেখে। কিন্তু কি বলতো?
যখন জানতে পারলাম যে সবকিছুর পিছনে রাইসা, তখনই আমার ওকে মেরে ফেলা উচিত ছিল। যদি ওকে তখনই মেরে ফেলতাম তাহলে আর আস্থার এত কষ্ট হয় না। আভি চেয়ারে বসে, ভাই, তুমি তো চেয়েছিলে ওকে আইন অনুযায়ী শাস্তি দিতে, কিন্তু কে জানতো এর মধ্যে এইসব হয়ে যাবে। আয়ুষ, আভি, এখন তাহলে কি করবি? নিহাল। আভি একটা বন্দুক নিয়ে রাইসার কপাল বরাবর ঠেকাল। ভাবছিলাম আমার উপর করা সকল অন্যায়ের কারণে তোমাকে জেলে দিয়ে একটা সুযোগ দিব ভালো হওয়ার, কিন্তু তুমি সেই সুযোগ হাতছাড়া করেছ। বোধ হয় আমি একটু বেশিই ভালো ছিলাম তোমার প্রতি। ভালো থেকে ফুপি। আভি, রাইসা আর কিছু বলার আগেই আভি রাইসার কপালে গুলি চালিয়ে দিল। রাইসা মাটিতে লুটিয়ে পড়ল। আভি হাঁটু গেড়ে নিচে থপ করে বসে পড়ল। আস্থা, সরি, তোমাকে রক্ষা করতে পারলাম না। ভাই, এদের ঈশানী আর তুলি কি হবে? আয়ুষ, আমি পুলিশের কাছে ধরা দিব আর সব স্বীকার করে নিব। আর যদি তোমরা চাও তাহলে আমাকেও মেরে ফেলতে পারো। আমি কিছু বলবো না, কারণ আমি আমার কাজে অনুতপ্ত। ঈশানী মাথা নিচু করে। চাচিকে পুলিশের হাতে তুলে দে। আভি শান্ত গলায়। আয়ুষ ওর মাকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তখনই ঈশানী আভির দিকে ফিরে বলল, রাইসা কথায় কেউ জানবে না। পুলিশ জানবে রাইসা পালিয়ে গেছে। থ্যাংক ইউ চাচি। আভি। ঈশানী আর কিছু বলল না, চলে গেল। আর তুলি কি করবি? নিহাল, একে পাগলা গাড়তে পাঠা, আর সেখান থেকে যাতে না আসতে পারে। আভি, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। তুলি কাঁদতে কাঁদতে, আমি জানি তুই কার বাচ্চার মা হতে চলেছিস। আভি তুলির গাল চেপে ধরল। মানে? তুলি ভয় ভয়, অন্যর পাপ আমার ঘাড়ে চাপাবি? আর বুঝব না ভাবলি কি করে? একে নিয়ে যা আমার সামনে থেকে। আভি। পরেই তুলিকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেয়া হয়। হসপিটালে, জিসান আঙ্কেল, আশু কোথায়? আভি দৌড়ে এসে আভির সাথে দাদু, আরিফ, আরশি, আয়ুষ, রোহান, মিস সাবিনা, ডালিয়া, নিহাল সবাই এসেছে। সবাই এখন সবকিছু জেনে গেছে। এখন শুধু আস্থার ঠিক হওয়ার পালা। আস্থা ঠিক হলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু আভি জিসানের কাছে গিয়ে আস্থার কথা জিজ্ঞেস করতেই জিসান চুপ হয়ে বসে পড়ল। 5 বছর পর। দাদু মনি, পাপা এখনো আসলো না কেন? আরাভি মুখ গোমরা করে। আরু, পাপা ব্যস্ত। যখন আসার তখন আসবে, আর এখন পর্যন্ত তো অনেক সময় আছে। এত পাগল হচ্ছিস কেন? আরাব খুব কড়া করে। এই দেখ, তুই আমার সাথে কড়া করে কথা বলবি না। ভুলে যাস না আমি তোর আগে হয়েছি। আরাভি সুমুর কোল থেকে নেমে আরাভের কাছে নিয়ে কোমরে হাত দিয়ে, ওই মাত্র 5 মিনিটের বড় ছিলি তুই। আর শুন, দুনিয়াতে তুই ফার্স্ট হলেও বুদ্ধিতে কিন্তু আমি ফার্স্ট। আরাব ভাব নিয়ে, দেখ, বেশি বুদ্ধি আছে বলেই তো কোবরার মতো ফুসফুস করিস। আরাভি মুখ ভেঙচিয়ে, কি আমি কোবরা? দাঁড়া, আমি এখনই বড় দাদুকে বলছি। বলেই কোবরার মতো ফুসফুস করতে করতে আরাব গেল আরমান চৌধুরীর কাছে। আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আরাব আর আরভির ঝগড়া দেখছে, যেন ছোট ছোট আস্থা আর আভি। ওরাই আভি আর আস্থার ছেলে আরাব আর মেয়ে আরাভি। কি হলো? আমার ছোট দাদুভাইকে কে বকেছে? দাদু লাঠি ভর দিয়ে নিচে নামছে, আর সাথেই আছে আরিফ। উনি আর দাদুর কাছ থেকে সরল না।
আরিফও যেন দাদুর আরেক নাতি। আমি বলেছি, কি হয়েছে তাতে? বড় বোন হয়ে ছোট ভাইকে শাসন করেছি। আরভি দাদুর কাছে গিয়ে কোমরে হাত দিয়ে ভ্রু কুঁচকে। দাদু যেন ওর মধ্যে আস্থাকেই দেখছে। আস্থাও এমন করে সবাইকে শাসন করত। আস্থা। দাদু আস্তে করে। আস্থা? কে আস্থা? আমি তো আরাভি। আরাভি কৌতূহল নিয়ে। ঠিক একসময় আরাভ এসে আরাভির সাথে দাঁড়ালো, ওর চোখেও প্রশ্ন। আস্থাকে? আরে আস্থা ছিল একটা রানী। তোরা শুনবি সেই রানীর গল্প? বলেই আরশি আরাভকে কোলে নিয়ে আরাভির হাত ধরে সোফাতে নিয়ে গেল। আরাভ আরও যতক্ষণ না পর্যন্ত পাপা, চাচু, দাদু, ছোট দাদু আসছে ততক্ষণ বরং আমি তোদের আস্থা রানীর গল্প শুনাই। কি বল শুনবি? আরশি, আরাভ আর আরুকে সোফাতে বসিয়ে। হুম হুম। দুজনে একসাথে। আচ্ছা, তাহলে তোমরা সবাই ওদের জন্মদিনের কাজ শেষ করো, আমি ওদের গল্প শুনাই। আরশি, আচ্ছা। সুমু, দাদু, আরিফ আর মিস সাবিনা। ভালোই হয়েছে ওদের মনোযোগ অন্যদিকে রাখার কারণে, না হলে যে কি করত কে জানে। আরাভির বকা খেয়ে বেকা হয়ে যেত সবাই। সুমু, তা যা ঠিক বলেছেন সুমাইয়া। ও আস্থা থেকে কম না। আর আরাভ সেই রেগে যেত, ও তো আভি থেকে কম না। সব কিছু পারফেক্ট লাগবে ওর, একদম আভির মতো। মিস সাবিনা, তা যা বলেছ সুমু। পরেই সবাই যে যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। ফুপি ও ফুপি। আস্থা রানী খুব চমৎকার মানুষ ছিল, তাই না? আরাভি, হুম। লক্ষ্মী সোনা। আর তুইও আস্থা রানীর মতো। আরশি আরাভির গালে চুমু দিয়ে। হুম। সত্যি এই শাকচুন্নি উনার মতোই। আরাভ হরুকে খেপানোর জন্য। ওই, তুই আবার আমাকে শাকচুন্নি বললি? আমি না তোর বড় বোন। বলেই আরাভি আরাভের কানে ধরল। আহ, ছাড়। শাকচুন্নি। আরাভ, এই কি হয়েছে আমার অ্যাঞ্জেলদের? বলেই আয়ুষ অনেকগুলো বেলুন নিয়ে বাসায় ঢুকল। চাচু, ইয়ে ইয়ে। বলেই আরাভি আর আরাভ এক দৌড়ে গিয়ে আয়ুষের কোলে উঠে গেল। আয়ুষও ওদের দুজনকে একসাথে কোলে নিয়ে হাসাহাসি করছে। চাচ্চু, পাপা আসে নাই কেন এখনো? সন্ধ্যা তো হতে চলল। আমরা কেক কাটব না? আরাভি ঠোঁট উল্টে। ও আমার মাটার কষ্ট হচ্ছে। এই তো এসে পড়বে খুব শীঘ্রই। আয়ুষ। হঠাৎ বাহিরে থেকে আওয়াজ আসল। আরু, পাপা এসে পড়েছে। মিস সাবিনা। পাপা, পাপা। বলেই দুজন গিয়ে ঝাঁপিয়ে পড়ল আভির কোলে। সব আদর শুধু পাপার জন্য। এই দাদুগুলো কোথায় যাবে আজ? বুড়ো বলে কেউ ভালোবাসে না। আদি নেকামি করে। ঠিক বলছো ভাই। এখন আমাদের কি হবে? রোহানও নেকামি করে। আমাদের আদর পাওয়ার জন্য লাইনে থাকো। বুঝলে দাদু? আরাভি, ওরে বাবা, তাই নাকি? আচ্ছা, দাঁড়িয়ে আছি বলে দিলাম। আদি, আমাদেরও একটু আদর দিও। রোহান। আরাভ আর আরাভি খিল খিল করে হাসছে। আভি দুটোকেই কোলে নিয়ে বলল, সরি পাপার আসতে একটু লেট হল। আভি আরাভ আর আরাভির গালে চুমু দিয়ে। ইটস ওকে পাপা। তোমাকে আমরা ক্ষমা করতে পারি, কিন্তু এক শর্তে। আরাভি কোমরে হাত দিয়ে। তাই নাকি? তা কি শর্ত শুনি? আভি গালে হাত দিয়ে। আমাদের জন্য গান গাইতে হবে।
আর আয়ুষ চাচু গিটার বাজাবে। আরাব: আর আমি কি করব? নিহাল বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে: নিহাল চাচু আর ডালিয়া ফুপি বলেই দুটো আবার ওকে জড়িয়ে ধরল। আভি, দেখ তো, তোর বাচ্চাগুলো আমাকে আর আমার বউকে ভাই বোন বানিয়ে ফেলল। আমি হলাম চাচু আর আমার বউ হলো ফুপি। নিহাল এক বুক হতাশা নিয়ে: আগে থেকেই তো ওদের কনফিউজ করে দিয়েছিস। বলেছিলি একসাথে ফুপা আর চাচু হবি, এখন নে ঠেলা সামলা। আর শুন, এই নিয়ে বাচ্চাদের দোষ দিবি না বলে দিলাম। আভি: আচ্ছা আচ্ছা, গাছ যেমন ফলতো তেমনই হবে। নিহাল নিরাশ হয়ে: আহা, ছাড়ো না। আচ্ছা, আরও আমরা কি করব? ডালিয়া: তোমরা নাচবে, আর বাকি সবাই নাচবে। আরাব: হুম, ভাই একদম ঠিক বলেছে। আরাভি: পরেই আভি গান শুরু করল: তোকে নিয়ে বাঁচব আমি, সোনা রে সারা জীবন, কত আশা তোকে ঘিরে, করে যায় আমারই মন। আভি গাইতে গাইতে মাইক নিয়ে আরাভ আর আরাভির কাছে গেল। ওরাও বাবার সাথে গলা মিলিয়ে গাইতে শুরু করল: ও ড্যাডি ইউ আর মাই লাভ, ও ড্যাডি ইউ আর মাই লাভ। আরাভি আভির হাত ধরে নাচতে নাচতে: ও ড্যাডি ইউ আর মাই লাভ, ও ড্যাডি ইউ আর মাই লাভ। আরাভ আভির আরেক হাত ধরে নাচতে নাচতে: তোকে নিয়ে বাঁচব আমি, সোনা রে সারা জীবন, কত আশা তোকে ঘিরে, করে যায় আমারই মন। আভি আরাভি আর আরাবকে জড়িয়ে ধরে একদম বুকে মিশিয়ে নিল। তোর হাসিতে যায় রে মুছে জীবনের সব বেদনা, মায়ের আদর বাবার স্নেহ সবই তোকে দিব সোনা। আভি আস্থার কথা মনে পড়তেই কাঁদতে কাঁদতে ওদের কপালে চুমু দিল। ড্যাডি, তুমি বন্ধু আমার, দুজনে মিলে মিশে কত মজা, কত খেলায় দিন কাটাই ভালোবেসে। আরাভ আর আরাভি আভিকে নিয়ে ঘুরতে থাকে। আভির চোখের জল মুছে দিয়ে ওর গালে দুজনে চুমু দিয়ে দিল। ও সোনা ইউ আর মাই লাভ, ও সোনা ইউ আর মাই লাভ, ও সোনা ইউ আর মাই লাভ। আভিও ওদের জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। আজ আস্থাকে যেন খুব মনে পড়ছে। যখন আমি বড় হব, আমি হব তোমার মতো। আরাব হাসি মুখ দেখিয়ে: সত্যিই হবে আমায় নিয়ে, তোমার আছে স্বপ্ন যত। আরাভি দুষ্টামি করে: সোনারে, তোর মনের কথা শুনে প্রাণ ভরে যায়, বুকে ধরে আদর করি, আয়রে তুই কাছে আয়। পরেই ওরা হাত ধরে ঘুরতে ঘুরতে নাচতে শুরু করল: ও ড্যাডি ইউ আর মাই লাভ, ও ড্যাডি ইউ আর মাই লাভ। তোকে নিয়ে বাঁচব আমি, সোনা রে সারা জীবন, কত আশা তোকে ঘিরে, করে যায় আমারই মন। ও ড্যাডি ইউ আর মাই লাভ। আরাভি আর আরাব বলেই আভির গালে একসাথে চুমু দিল। ও সোনা ইউ আর মাই লাভ। আভি মুচকি হেসে জড়িয়ে ধরল ওদের, কিন্তু চোখে থেকে যেই জল গড়িয়ে পড়ছে। সবার ওদের দেখে কান্না করছে। কি সুন্দর হতো যদি এখানে আস্থা থাকত, পুরো হয়ে যেত পরিবারটা। আচ্ছা, আমরা এত সুন্দর গান গাইছি, তোমরা যাতে কান্না করো তার জন্য? আরাব রেগে: আরে ভাই, এরা হচ্ছে অদ্ভুত, কিছু হলেই কান্না করে করে। আজ আমাদের জন্মদিন, কোথায় হাসবে তা না, কান্না করছে। আরাভি মুখ ফুলিয়ে: তুই কি বুঝবি মা, আজকের দিনে আমি আর তোর মা আলাদা হয়েছি। তোর মা আমাদের ছেড়ে চলে গেছে, এই বাড়ির সবাইকে ছেড়ে চলে গেছে। শুধু সবাই তোদের মুখের দিকে তাকিয়ে এই দিন মুখে হাসি রেখে পালন করে। আভিও চোখের জল ফেলে: ওই দেখো, এখন পাপাও কান্না করছে।
এখন যদি কেউ কান্না করলে আমি কিন্তু কেক কাটব না বলে দিলাম। আরাব রেগে। এই সবাই হাসো। দেখো ছোট আভির রাগ হয়েছে। আদি, দাদু সবাইকে বলো না কান্না থামাতে। আরাব মনমরা হয়ে। সবাই কান্না থামালো। কেক কাটার পর খেয়ে দিয়ে মুখে হাসি নিয়ে যে যার মতো ঘুমাতে চলে গেল। নিহাল আর ডালিয়া গেল না, এখানেই থেকে গেল। আরাভি আর আরাব এখন আভির সাথেই ঘুমায়। আভি প্রতিদিন ওদের ঘুম পাড়িয়ে দেয়, একদম মায়ের মতো করে। বাচ্চাদের ঘুম পাড়িয়ে আভি বেকনিতে দাঁড়াল। আজ অতীতের কথাগুলো মনে পড়তে শুরু করল। 5 বছর আগে আস্থা সবাইকে ছেড়ে চলে গেছে। শুধু দিয়ে গেছে আরাব আর আরভির মতো ছোট দুটো পুচকো। আভি আস্থাকে শেষ দেখাও দেখিনি। কারণ আস্থাই বলেছিল আভি যেন ও মরলেও শেষ দেখা না দেখে। সেদিন জিসান আর কলি আভির হাতে আরাব আর আরাভিকে তুলে দিয়ে আস্থার মৃত্যুর সংবাদ দেয়। অতীত। আঙ্কেল আস্থা কোথায়? আভি চিন্তিত হয়ে। আভি, এই নাও তোমার 2 সন্তান। বলেই আভির কাছে আরাভিকে আর আয়ুষের কাছে আরাবকে তুলে দিল। আভি আরাভিকে কোলে নিয়ে বলল, আস্থা। আস্থা কেমন আছে আঙ্কেল? ওকে আগে দেখতে দিন। আভি চোখ থেকে জল পড়ছে। আস্থা আর বেঁচে নেই। পাশে থেকেই কলি বলে উঠল, কি বলছো আটি? ও আমাকে প্রমিজ করেছে ও আমাকে ছেড়ে যাবে না। আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যা কথা বলছো। আমি জানি আস্থা বেঁচে আছে। আভি আরাভিকে আরিফের কোলে দিয়ে কলির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল। কলি আন্টি প্লিজ বলো, তুমি মিথ্যা কথা বলছো। আভি। কলি চুপ করে আছে। ঠিক আছে, আমি গিয়ে দেখছি ও বেঁচে আছে না মরে গেছে। বলেই আভি উঠে যেতে লাগল। আস্থা বলেছিল তুমি যেন মরার পর ওর চেহারাও না দেখো। কলি। আভি পা থামিয়ে দেয়। আস্থাকে ঠিকমতো বাঁচতে দিলে না। ওকে অন্তত ঠিকমতো মরতে দাও। ওকে তো কখনো সম্মান করলে না, ওর ইচ্ছেগুলোকে তো সম্মান করতে পারো। আমি জানি তুমি যা করেছ তা সবকিছুই রাইসার হাত থেকে আস্থাকে বাঁচাতে, কিন্তু শেষ পর্যন্ত তো বাঁচাতে পারলে না আমার মেয়েকে। এখন অন্তত ওর কদর করো। বলেই কলি কাঁদতে কাঁদতে বসে পড়ল। জিসান আঙ্কেল আপনিও কি এইটাই বলবেন? আভি শান্ত। জিসান চুপ করে দাঁড়িয়ে আছে। আভি শুকনো হাসি দিয়ে উপরে তাকিয়ে বলল, আপনারা যা চান তাই হবে। আমি দেখব না আস্থাকে। আমার পরিবারের কেউ দেখবে না ওকে। আজকের পর থেকে আপনাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নেই। বলেই আভি আর ওর পরিবার আরাভি আর আরাবকে নিয়ে চলে আসল। তারপর কেটে গেল 5টা বছর। কলি আর জিসান তাদের সবকিছু বিক্রি করে বিদেশে চলে গেছে। ডক্টর জয়ও চলে গেছে। কিন্তু আভি আস্থার স্মৃতি ঘিরে এখনো বেঁচে আছে। আর সাথে তো পুচকিগুলো আছেই। ওরা এখন চৌধুরী বাড়ির যান। আস্থা যেমন চৌধুরী বাড়ি চেয়েছিল এখন এইটা ঠিক তেমনই। সবার মধ্যে সম্পর্ক খুব ভালো। সুমু কিছু দিন পরেই ফিরে আসে। কিন্তু ততক্ষণে আস্থা চলে যায়। এই নিয়ে সুমু নিজে অনেক আফসোস করে। তাই সুমু আদিকে সুস্থ করে তোলে। আস্থা মারা যাওয়ার 1 বছর পর আদিও সুস্থ হয়ে ওঠে। এখন আদি, আভি, রোহান মিলে ব্যবসার দেখাশোনা করে। দাদু এখন বয়স হওয়ার কারণে বাসায়ই থাকে। আয়ুষ এখন মস্ত বড় রাজনীতিবিদ, কিছুদিন পরেই ওর পার্টি আবার ভোটে দাঁড়াবে। আর নিশ্চিত জিতবে। পরপর 2বার জিতেছে। নিহাল আর ডালিয়ার বিয়েও হয়েছে।
আর ডালিয়ার একটা 2 বছরের ছেলেও আছে, তার নিহাব আহমেদ। এখন ওরা সুখেই আছে। ঈশানী এখনো জেলে ওর কৃতকর্ম সব নিজের মুখে স্বীকার করেছে। আর এতে ও অনেক অনুতপ্ত। তুলি মেন্টাল হসপিটাল থেকে এখনো ছাড়া পায়নি। এখন ও একজন মানসিক রোগী। আভি, নিহাল আর আয়ুষ ছাড়া কেউই রাইসার মার্ডারের খবর জানে না। ঈশানীও কাউকে কিছু বলেনি। পুলিশ রাইসাকে খুঁজছে। এখন সবার জীবনই সম্পূর্ণ, সব সম্পর্ক ভালো, কিন্তু যে এইসব কিছু করল আজ সেই আকাশের তারা। আস্থার কথা মতো ওর সন্তানদেরও ওর কথা কেউ বলেনি। আস্থার সব স্মৃতি ওরা মুছে দিয়েছে এই বাড়ি থেকে। তবে আস্থার কর্মের জন্য ও এই বাড়ির সবার মনের মধ্যে গেঁথে গেছে। বর্তমান। আস্থা, তুমি দেখছ আমাদের ছেলে মেয়ে দুটোকে? তোমার আর আমার ইচ্ছে অনুযায়ী ওরা। আমাদের বড় মেয়ে আরাভি একদম তোমার মতো সবাইকে শাসন করে, সবাইকে সম্পর্কে বেঁধে রাখতে চায়, কোনো বেনিফিটস দিয়ে না, ভালোবাসা দিয়ে, একদম তোমার মতো। আর আমাদের ছোট ছেলে আরাভও একদম আমার মতো হয়েছে। নাকের ডগার রাগ থাকেই। সব কিছু প্র্যাকটিক্যাল ভাবে নেয়। আস্থা, তোমার কথা মতো ওদের আমি তোমার কথা বলিনি। আচ্ছা, আমি ঠিক করছি আস্থা। তুমি কি রাগ করবে? তোমাকে খুব মিস করি আস্থা। ওদের একা মানুষ করতে খুব কষ্ট হয়। মাঝে মধ্যে হাঁপিয়ে যাই। তুমি থাকলে তো তোমার কাঁধে মাথা দিয়ে নিজের ক্লান্ত দূর করতে পারতাম। আস্থা, আই লাভ ইউ। হঠাৎ আরাভি ঘুমে বলে উঠল। আস্থা রানী। আমি আস্থা রানীর মতো হব। আভি শুনে মুচকি হাসি দিল। যতই মা দূরে থাকুন বা মা সম্পর্কে না জানুক, সন্তান ঠিকই তার মার স্পর্শ খুঁজে পায়। সমাপ্ত।